ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৯। হাইফার জ্বালানি কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি হামলায় গ্যাস ফিল্ড ডিপোতে আগুন। দর বেঁধে দিয়ে নিশ্চিত হচ্ছে না কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য। বাজারের উপর ছেড়ে দেয়া ও সংরক্ষণাগার বাড়ানোর তাগিদ। ঋতুচক্রে আবারও হাজির বর্ষা, খানাখন্দে ভরা সড়ক আর জলাবদ্ধতা নিয়ে নগরবাসীর শঙ্কা। এবং একই সাথে ডেঙ্গু ও করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি বাড়াচ্ছে উদ্বেগ। ঢাকার বাইরে সংক্রমণের হার বেশি। স্বাগত এখন বাণিজ্যে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান। এবার একে অপরের জ্বালানি স্থাপনা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে দুই দেশ। ইরানি হামলায় ইসরায়েলের হাইফা শহরের তেল শোধনাগারের ক্ষতি হয়েছে। এছাড়া তেল আবিব, জেরুজালেম সহ বেশ কিছু শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে তেহরানের দুটি জ্বালানি ডিপো এবং কয়েকটি পারমাণবিক স্থাপনা ও সরকারি দপ্তরে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাতের এই হামলার পর ইসরায়েলি প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। দুদিন ধরে চলছে হামলা পাল্টা হামলা। যদিও শনিবার রাত থেকে একে অপরের জ্বালানি স্থাপনা, তেল শোধনাগার ও ডিপোতে হামলা চালাচ্ছে দেশ দুটি। শনিবার রাতে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালায় ইরান। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমের দাবি, ইরান থেকে ছোড়া মিসাইল ব্যারেজ ও ড্রোনের আঘাতে হাইফার বন্দর ও তেলের ডিপো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি হাইফা বন্দর কর্তৃপক্ষ। তবে আল জাজিরার তথ্য বলছে, শনিবারের হামলায় হাইফার একটি আবাসিক এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু ভবনও। হাইফা ইসরায়েলের ৩টি প্রধান বৃহত্তম আন্তর্জাতিক সমুদ্র বন্দরের একটি। পরিবহন ও বাণিজ্য উভয় খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রাকৃতিক এই বন্দরের। এছাড়াও রয়েছে স্পোর্টস মেরিনা এবং রাসায়নিক টার্মিনাল। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার রাতে তেহরানের এই হামলার প্রাথমিক উদ্দেশ্য ছিল হাইফা বন্দরটি অচল করে দেয়া। ইরানের স্থানীয় গণমাধ্যম আরও বলছে, হাইফা বন্দরে রাখা বিস্ফোরক রাসায়নিক অ্যামোনিয়ার ডিপোতে আঘাত হানারও পরিকল্পনা করছিল তেহরান। তরল বা গ্যাস আকারে গুদামজাত এই অ্যামোনিয়া ডিপোকে ফ্লোটিং টাইম বোমা হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সঙ্গে জোট বেঁধে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। জর্ডানের পর আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে সিরিয়াও। সংঘাত বন্ধে রাশিয়ার পাশাপাশি এবার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে চীনা পররাষ্ট্র দপ্তর। এছাড়া রাজধানী তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। অন্যদিকে তেহরানের জ্বালানি স্থাপনা ও শাহরান তেল ডিপোতে হামলা চালায় ইসরায়েল। এছাড়াও দেশটির দক্ষিণে আরেকটি জ্বালানি ট্যাঙ্কে হামলা চালিয়েছে তেল আবিব। যদিও আইআরজিসির তথ্য বলছে, শনিবার রাতে তেল আবিব থেকে ছোড়া 3টি ক্রুজ মিসাইল ও 10টিরও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে। ধ্বংস করা হয়েছে অজ্ঞাত কিছু যন্ত্র। তেলের ডিপো ছাড়াও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ফের আঘাত হানার দাবি করছে ইসরায়েল। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবারের হামলায় ইরানের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। আহত হয়েছেন 800-র বেশি বাসিন্দা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইরানে ইসরায়েলের অতর্কিত বিমান হামলায় হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভয় পেয়ে যুক্তরাষ্ট্রের ইচ্ছে মতো পারমাণবিক চুক্তিতে রাজি হওয়ার বদলে উল্টো পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা কয়েকগুণ বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দেশটির কাছে রয়েছে 60% বিশুদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% বিশুদ্ধ করে 9টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। তৌহিদুর রহমানের প্রতিবেদন। পারমাণবিক চুক্তি ইস্যুতে আলোচনা অব্যাহত রেখেছিল ইরান যুক্তরাষ্ট্র। ঠিক এমন সময়ে এসে শুক্রবার ইরানের পারমাণবিক, সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। একদিন না যেতেই নজিরবিহীন পাল্টা হামলা চালিয়ে তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দেয় তেহরান।
এমন পরিস্থিতির মধ্যে পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই বলে জানিয়েছে ইরান, কারণ ইসরায়েলের অতর্কিত হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করছে তেহরান। এমনকি মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয় হামলার আগে গোপনে ইসরায়েলকে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন এখন আগের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা বাড়াবে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয় পারমাণবিক কর্মসূচির উন্নয়নে কয়েক দশক ধরে সময় ও অর্থ ব্যয় করে যাচ্ছে ইরান। এর অর্থ তারা চাইলেই যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। 1957 সালে ইরানের সাথে যৌথভাবে পারমাণবিক কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর 1960 সাল থেকে পারমাণবিক অবকাঠামো তৈরি করে আসছে ইরান। পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির উন্নয়ন শুরু করে 1970-এর দশকে, কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবের সময় সমর্থন প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি। এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি উৎপাদনে ব্যবহৃত একটি প্রক্রিয়া। এমনকি উচ্চ স্তরের পারমাণবিক বোমা তৈরিতেও ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হয়। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। আর চলতি বছর সবশেষ দেয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য বলছে ইরানের কাছে 400 কেজির বেশি ইউরেনিয়াম আছে, যা 60% বিশুদ্ধ। এটি যদি আরও বিশুদ্ধকরণের দিকে অগ্রসর হয় তবে 9টি পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের খুব একটা সময় লাগবে না। ইরানের নাতেনজে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে দেশটির পারমাণবিক কর্মসূচি প্রকল্পের প্রাণ বলা হয়। সেখানেই শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। তবে কতটা ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফোর্দো, ইস্পাহান এবং বুশেহর পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইসরায়েল ও ইরানের হামলার ভয়াবহতা কতদূর? ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছাড়াও এর মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা এই আক্রমণ, এ নিয়ে কিংবা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে কিনা, কারা কারা জড়িয়ে যেতে পারে এই সংঘাতে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বনিবনা না হওয়ায় হঠাৎ করেই তেহরানের উপর চটেছে ইসরায়েল। বিমান হামলা দিয়ে শুরু করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ইসরায়েলকে। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলায় আর কোন দেশ জড়িয়ে পড়তে পারে? আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে দুই পরাশক্তির সংঘাতের জেরে? এসব নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, যেখানে বলা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরানের প্রক্সি যোদ্ধা হামাস, হিজবুল্লাহ ও ইরাকের মিলিশিয়া গোষ্ঠী। সেই আতঙ্কে এরই মধ্যে এই অঞ্চল থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এছাড়াও ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্রকে যে কোনো উপায়ে পাশে পেতে চায় ইসরায়েল, কারণ কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বাংকার ধ্বংসের বোমা, যা দিয়ে ইরানের ফোর্ডো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সংঘাতে জড়াতে পারে ইরান। শত্রুপক্ষের দোসর সৌদি আরবের উপর বহুদিন ধরেই ক্ষোভ রয়েছে ইরানের। এছাড়া ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেয়ায় জর্ডানকেও লাল তালিকায় রেখেছে তেহরান। ইসরায়েল তাদের এবারের হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করলেও ইউরেনিয়াম ধ্বংস করতে পারেনি। ধারণা করা হচ্ছে মাটির কয়েক ফুট গভীরে নিউক্লিয়ার বোমা সংরক্ষণ করে রেখেছে ইরান। বিবিসি বলছে তেল আবিব যদি তেহরানের পারমাণবিক বোমা ধ্বংস করতে না পারে তবে সামনের দিনগুলোতে এর চড়া মাশুল গুনতে হবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এর মিত্রদের, যেখানে পারমাণবিক যুদ্ধ অসম্ভব কিছু নয়। ইরান ইসরায়েলের চরম উত্তেজনা করে পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতিতেও বেশ নেতিবাচক প্রভাব ফেলছে। এরই মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে তেলের দাম। এই পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে তেল সরবরাহে সংকট দেখা দিতে পারে।
এছাড়াও লোহিত সাগরে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি যোদ্ধারাও যদি পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে ফের হামলা শুরু করে তবে নিঃসন্দেহে অস্থির করে তুলবে বিশ্বকে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সরকার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও এ নিয়ে অসন্তোষ কাটছে না। প্রাথমিক ধাপে সস্তায় চামড়া বিক্রি করতে বাধ্য হন মৌসুমি ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের দাবি চামড়ার দাম উন্মুক্ত করে দেয়ার। তবে ট্যানার্স অ্যাসোসিয়েশন মনে করে উন্মুক্ত নয়, বরং মানভেদে চামড়ার দাম নির্ধারণ করার পাশাপাশি প্রয়োজন সরকারিভাবে সংরক্ষণাগার বৃদ্ধি করা। সাজিদ আরাফাতের প্রতিবেদন। চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ শেষ হতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা চামড়া নিয়ে বাড়ে ব্যস্ততা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর সারা দেশে পশু কোরবানি হয়েছে 91,36,000-এরও বেশি। 2024 সালে পশু কোরবানির পরিমাণ ছিল 1,01,00,000-এরও বেশি, আর 2023 সালে এই পরিমাণ ছিল 1,06,00,000-এর বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, এবার পশু কোরবানি কমেছে প্রায় 15%। পাশাপাশি সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি করতে না পারায় অসন্তুষ্টি রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের মাঝে। প্রতিবছর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে সরকার, তবে ঠিক করা হয় না লবণবিহীন চামড়ার দাম। ফলে প্রাথমিক ধাপে এই চামড়ার ন্যায্য মূল্য পান না অনেকেই। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় জমা হওয়া চামড়া বাধ্য হয়ে সস্তায় বিক্রি করতে হয়। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংগঠনগুলো বলছে, এবছর অন্তর্বর্তী সরকার চামড়ার দাম কিছুটা বাড়ালেও সুবিধা পাচ্ছে না অনেকেই। আমাদের এখানে 2 হাত বদল হওয়ার পর একেবারেই সীমিত কিছু লাভ থাকে, আদারওয়াইজ টোটাল অ্যাবসোলুটলি আপনার বিজনেসের আয়, ব্যয়, ইন্টারেস্টেড, বেনিফিট সমস্ত এনজয়, মজা, টেস্ট এটা ট্যানারির মালিকদের কাছে, আমাদের কাছে না। রেট বেঁধে দেওয়াটা ভালো, উন্মুক্ত যদি করে দেন সিজনাল ব্যবসায়ী কী দামে কিনবে কিন্তু তারা জানে না, এবং আড়তদাররা কী দামে কিনবে সিজনাল ব্যবসায়ী জানে না। চামড়ার দাম বেঁধে দেয়া নিয়েও রয়েছে ভিন্ন মত। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন দাম নির্ধারণের পক্ষে থাকলেও ঈদ মৌসুমে দাম উন্মুক্ত রাখার পক্ষে অনেকেই। সরকারের আগামীতে যাতে লবণবিহীন চামড়ার দাম এবং লবণযুক্ত চামড়ার দাম দুইটাই আপনার নির্ধারণ করে দেয়, তাহলে আপনার মৌসুমি ব্যবসায়ীদের বুঝতে আর অসুবিধা হবে না। বাংলাদেশে এই কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি, এটা সুফলের চাইতে আমরা কুফলটাই বেশি আমার দিক থেকে পরিলক্ষিত হচ্ছে। আমার কাছে এটা মনে হয় যে চামড়ার মূল্য নির্ধারণটা এটা না করাই সমীচীন। এদিকে কাঁচা চামড়ার গুণগত মান ঠিক রাখতে সংগ্রহকারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইনসেন্টিভ দেওয়া উচিত একেবারে কাঁচা চামড়ার উপরে, যাতে করে এটা প্রান্তিক পর্যায়ে টাকাটা যায় এবং প্রান্তিক পর্যায়ে একেবারে নেহায়েত গরিব মানুষ যারা এটার সুবিধাভোগী তারা যেন এই সুবিধাটা পায়, তারাই তখন এই বিষয়টাকে খুব কেয়ারফুল হবে এবং তারা এই চামড়ার যত্ন নেবে এবং চামড়াটাকে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নেবেন। সরকার এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছেন, যেমন এই বছরে 30,000 টন লবণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, কিন্তু বিতরণ করার পরেও আমরা কিন্তু সেই ফলটা আমরা সেভাবে পাইনি। এটার একমাত্র কারণ হচ্ছে যে এই মূল্য নিয়ে এই যে বিভিন্ন ছলাকলা হচ্ছে। দেশে সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার প্রায় 50 থেকে 60% সংগ্রহ করা হয় ঈদ মৌসুমে। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, এবছর 80 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের। দাম নিয়ে সন্তুষ্টি থাকলেও কাঁচা চামড়া সংরক্ষণে লবণের সরবরাহ বাড়ানোর দাবি তাদের। আমরা অদক্ষ শ্রমিকদের চামড়া ছাড়াচ্ছি, চামড়া গুণগত মান নষ্ট করছি, আমরা ছুরি দিয়ে চামড়াগুলোকে ফুটো করছি। এইখানে এটার পরে আবার দেখা যাচ্ছে যে প্রিজারভেশনের একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কিন্তু দীর্ঘ সময় এটা আপনার রাখতে পারে, এবং যারা এই যে চামড়া বিক্রেতা তারা কিন্তু আপনার ধাপে ধাপে ট্যানারি মালিকদের কাছে একটা ভালো দামে আপনার চামড়াটা বিক্রি করতে পারে। তো আমি মনে করি যে সরকারের উচিত বিভাগীয় শহরগুলোতে, প্রধান শহরগুলোতে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা এবং আধুনিক স্লটার হাউস তৈরি করা। চামড়া শিল্পের উপর নির্ভর করে দেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 9 লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। 2030 সালে চামড়ার বাজারের আকার $738 বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে কমছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। এমন বাস্তবতায় কমিশন গঠন করে চামড়া শিল্পের উন্নয়নে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
চট্টগ্রামের আড়তগুলোতে শুরু হয়েছে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি। তবে আশানুরূপ দাম না পাওয়ায় বিপাকে চামড়া ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে নগরীর আতুরার ডিপো থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা, দাম কম পাওয়ার কারণ ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, আমরা দেখছি এখানে যারা আড়তদার আছেন তারা চামড়ার দাম নিয়ে এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, কারণ যেই দাম তারা পাচ্ছেন সে দামে তারা লাভ ওঠাতে পারবেন কিনা সেটি নিয়ে তাদের সংশয় আছে। আমরা বেশ কয়েকজন আড়তদারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শুক্রবার থেকে চামড়া বিক্রি শুরু হলেও সেটা আসলে অনেকটা ধীর গতিতে বিক্রি হচ্ছে। এখনও পর্যন্ত তাদের অনেকের দাবি যে 15,000-এর মতো চামড়া বিক্রি হয়েছে এবং চট্টগ্রামে এই আড়তগুলোতে মজুদ আছে 4,15,000-এর মতো চামড়া, এবং যার মধ্যে আমরা দেখেছি যে মহানগর এবং উপজেলা মিলিয়ে অর্থাৎ গরুর চামড়া হিসেব যদি করি তাহলে 3,52,351 পিস গরুর চামড়া সংগ্রহ করা হয়েছে। এছাড়া মহিষ এবং ছাগলের চামড়া সহ হিসেব করলে 4,15,000 পিস চামড়া কিন্তু মজুদ করা হয়েছে। এবং এক্ষেত্রে যারা চামড়া ব্যবসায়ী আছেন তাদের ক্ষোভের জায়গা হচ্ছে যে লবণ আসলে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবার সে লবণগুলো কিন্তু মৌসুমী ব্যবসায়ীদের দেওয়া হয়েছে, তাদের যারা মূল ব্যবসায়ী আছেন, যারা আড়তদার আছেন তাদের কাছে কিন্তু লবণ সেভাবে পৌঁছয়নি। সেই কারণে বেশি চামড়া তারা সংগ্রহ করতে পারেননি। অনেক চামড়া এবার নষ্ট হয়েছে। আমরা দেখেছি যে কোরবানির সময় প্রচুর চামড়া কিন্তু বর্জ্য হিসেবে সিটি কর্পোরেশন তুলে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে এই বিষয়টি তারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে কোরবানির আগে যদি আড়তদার যারা আছেন, ট্যানারি মালিক যারা আছেন তাদের সাথে সরকার যদি বসে দামটা নির্ধারণ করতেন সেক্ষেত্রে চামড়া নিয়ে এই নৈরাজ্য হতো না, চামড়া নিয়ে এই ধরনের লোকসানের মুখে তাদের পড়তে হতো না। তো সেহেতু তাদের দাবি হচ্ছে যে আসলে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে, দাম নির্ধারণের ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে বসে যাতে সরকার দাম নির্ধারণ করেন। এক্ষেত্রে এখন ফুট প্রতি সরকার নির্ধারণ করেছিল 55 থেকে 60 টাকা। সেক্ষেত্রে তাদের দাবি যে তারা আসলে সেভাবে দাম পাচ্ছেন না, 38 থেকে 40 টাকায় ফুট প্রতি চামড়া বিক্রি হচ্ছে এবং লোকসানে বিক্রি হচ্ছে। এবং অনেকেই জানিয়েছেন যারা ঢাকার আড়ত ট্যানারি মালিক আসছেন তারা কিন্তু চামড়া এসে আগে যাচাই বাছাই করছেন। অনেকটা ধীর গতিতে তাদের বিক্রির কার্যক্রম চলছে এবং 18 তারিখের পর থেকে অনেক ট্যানারি মালিক এখানে আসতে পারেন এবং আরও বেশি চামড়া বিক্রি হতে পারে। এবং এই পুরো চামড়া বিক্রির প্রক্রিয়াটা চলবে 1 থেকে 1.5 মাস, যারা ট্যানারি মালিক আছেন তারা জানিয়েছেন। এবং আমরা জেনেছি যে আসলে এই ধরনের ট্যানারি মালিকরা যে চামড়াগুলো নিয়ে যান তারা কিন্তু সেগুলো দিতে দীর্ঘ সময় লাগে এবং আড়তদাররা বলছেন যে এই সময় কিংবা সব কিছু মিলিয়ে আসলে যেই প্রক্রিয়াটা হয় সেই প্রক্রিয়াটা আসলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার এবং এক ধরনের ঝুঁকি নিয়ে তাদের এই ব্যবসাটা করতে হয়, যে কারণে দেখা যাচ্ছে কি অনেক আড়তদার কিন্তু তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। এবং তারা বলছেন যে 5-10 বছর আগেও যেখানে 1 থেকে 150 সদস্য ছিল তাদের এই সমিতির, সেখানে এখন সেই সদস্য সংখ্যা 20 থেকে 30 জন এসে দাঁড়িয়েছে। শাফিন। চট্টগ্রাম থেকে ফয়সাল করিম জানাচ্ছিলেন কাঁচা চামড়া বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেকটা কমে। বগুড়ার বাস টার্মিনালে বেড়েছে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ। এ অবস্থায় বাস সংকট থাকায় ঘটছে শিডিউল বিপর্যয়। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। নিয়ে আরও জানাতে ঠনঠনিয়া বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে বাস সংকট থাকার কারণ কি বলছেন সংশ্লিষ্টরা, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? হ্যাঁ শাফিন, আপনি জানেন যে ঈদের দীর্ঘ ছুটির পরে কিন্তু কর্মস্থলে মানুষ ফিরতে শুরু করেছে এবং গত কয়েকদিন ধরে যে চাপটি সেটা কিন্তু আজও অব্যাহত রয়েছে। আর আজকে এখানে বাসের যে সংকটের কথা বলা হচ্ছে সেটি হলো গত 2 দিন ধরে যে যমুনা সেতুর পূর্ব এবং পশ্চিম পার্শ্বে যে চাপটি রয়েছে, যে দীর্ঘ যানজট, সেই যানজটের কারণে আজকেও কিন্তু কালকে যে বাসগুলো ছেড়ে আসছে এখান থেকে যে বাসগুলো 10টার দিকে যাওয়ার কথা সেই বাসগুলো এখনও যমুনা সেতুর উপরে রয়েছে। ফলে এখানে যে শিডিউল বিপর্যয়ের কারণেই কিন্তু যে বাস সেটি ঠিকমতো যেতে পারেনি। ফলে এখানকার যে যাত্রী সংখ্যা সে ধীরে ধীরে যাত্রী সংখ্যা এখানে চাপ বাড়ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ঠনঠনিয়া যে বাস স্ট্যান্ড, ঢাকার বাস স্ট্যান্ড, এখানে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে। তারা ঠিক মতন বাস না পাওয়ার কারণেই কিন্তু তারা যেতে পারছেন না কর্মস্থলে। অনেকে এখানে শিডিউলের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের কারণে কিন্তু তারা এখানে বসে আছেন এবং বসে থাকার কারণে যে দুর্ভোগ
সেই দুর্ভোগটা আস্তে আস্তে বাড়ছে। তবে এখানকার যে বাস মালিক সমিতির শ্রমিকরা তারা যেটি বলছেন যে হয়তো আজকে বিকাল থেকে এই চাপটা অনেকটা কমে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু কাল থেকে যে যাত্রা সে যাত্রাটা নির্বিঘ্ন হতে পারে। আর এখানে যে অধিক ভাড়া নেওয়ার ব্যাপার একটি বিষয় ছিল, সেই বিষয়টা কিন্তু প্রশাসন খুবই তীক্ষ্ণভাবে তদারকি করার কারণে কিন্তু এই টার্মিনালে যে কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। তবে রাস্তায় যে ছোট ছোট বাসগুলো যাচ্ছে, যে বাসগুলো মৌসুমি বাস যেগুলো বলা হয়, ঈদের সময় যে বাসগুলো ছেড়ে যায় এবং যাত্রী আনে, সে বাসগুলোতে কিন্তু অধিক পরিমাণে ভাড়া নেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। এই সবগুলো মিলে যেটি বলা যায় যে বাসের যে যাত্রীরা তারা যেটি বলছেন যে এই দুর্ভোগ পোহানোর কারণেই কিন্তু তারা অনেকটা অস্বস্তি পড়েছে এবং কর্মস্থলে ঠিক মতন ফিরতে পারছে না। তবে কাল থেকে স্বাভাবিক হবে এমনটি বলছেন বাস মালিকরা। তো এই ছিল শাফিন আমার কাছে বগুড়ার যে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, সেখান থেকে সর্বশেষ যাত্রীদের অবস্থা। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজেদুর রহমান। দেশে একই সাথে বাড়ছে ডেঙ্গু ও করোনা সংক্রমণ। বাড়তি রোগী সামাল দিতে প্রস্তুত হাসপাতালগুলো, এ নিয়ে জানাতে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন যে ডেঙ্গু করোনা মোকাবিলায় প্রস্তুতি কেমন, বিশেষত এই হাসপাতালটিতে রোগী সংখ্যা বাড়ছে কিনা? শাফিন, যেমনটি বলছিলেন, বর্ষাকাল এলেই মূলত দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যায়। আমরা দেখেছি গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালে বেড়েছে, যা সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা হিমশিম খাচ্ছে। এছাড়া চলতি বছরের মে মাসে করোনার যে দুই উপধরন XFG এবং XFC-তে সংক্রমণের রোগী শনাক্ত হওয়ার পরে কিন্তু নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর, যা শক্তিশালী করোনা ওমিক্রনের একটি নতুন ধারা বা উপধারা বা নতুন নমুনা বলা হচ্ছে, যেখানে গেল বৃহস্পতিবার এই করোনা আক্রান্ত হয়ে কিন্তু একজনের মৃত্যু হয়েছে এবং সেই সংখ্যা কিন্তু তার একদিন পর অর্থাৎ শুক্রবার বেড়ে দাঁড়ায় কিন্তু আরও একজন, অর্থাৎ শুক্রবার করোনা আক্রান্ত হয়ে দেশে 2 জন রোগীর কিন্তু মৃত্যু হয়। যেহেতু এই করোনা রোগীর সংখ্যা ধীরে ধীরে হাসপাতালগুলোতে বাড়ছে, আমরা যে হাসপাতালটিতে রয়েছি সেখানে গত 24 ঘন্টায় 16 জন করোনা আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন। এখানকার সহকারী যে পরিচালক কর্নেল তানভীর, তার সঙ্গে আমরা কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাদের যে বিষয়টা জানিয়েছেন যে রোগীর সংখ্যা যেহেতু বাড়ছে, তাই ICU, CCU, করোনারি কেয়ার ইউনিট, অক্সিজেন, তরল অক্সিজেন থেকে শুরু করে নার্স, সিস্টার, অন্যান্য আরও জনবল, কেবিন, বেড, এগুলোর কিন্তু কোনো স্বল্পতা নেই। এগুলো সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। রুগীদের সঙ্গে কথা বলেছি, রুগীরা যে বিষয়টা বলেছেন যে সেবা পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে, অর্থাৎ করোনা পরীক্ষার যে নমুনার যে কিট রয়েছে সেই কিটে কিছুটা স্বল্পতা রয়েছে বলে কিন্তু এখানকার আগত যে রুগীরা জরুরি বিভাগে সেই রুগীরা আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছে। একটু আপনি ফ্রেমে দেখতে পাচ্ছেন, এরই মধ্যে সকাল এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে বহির্বিভাগে যে রোগীর সংখ্যা, অর্থাৎ করোনা এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে যে রোগীর সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। একটু বলে রাখি, হাসপাতালটিতে মাস্ক পরিধানে কঠোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এরই মধ্যে 11টি নির্দেশনা জারি করেছে। তারা বলেছে যে শক্তিশালী যে করোনার যে ভাইরাস ওমিক্রন 1, সেটি মূলত সংক্রমণের হার ধীরে ধীরে হাসপাতালগুলোতে বাড়ছে। তো সবশেষ বলা যায় যে হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি রয়েছে এবং একই সঙ্গে যে বাড়তি রোগী যদি উপস্থিতি বাড়ে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতে কার্পণ্য করবেন না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। শাফিন। মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত উপকূলীয় জেলা বরগুনা। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এরই মধ্যে মারা গেছেন 5 জন। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন, চিকিৎসার সেবা নিতে এসে রোগীদের কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? শাফিন, আপনি যেমনটি বলেছেন যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের যে তথ্যটি সেটি আপনাকে প্রথমে জানিয়ে রাখছি যে গতকাল পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে বরগুনায় 54 জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত মোট রোগীর সংখ্যা 1759 জন এবং হাসপাতালে বর্তমানে 241 জন ডেঙ্গু রোগী তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তো এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হিসেব মতে
5 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে আরো 7 থেকে 8 জনের মৃত্যুর ঘটনার কথা পাওয়া যাচ্ছে। তো আমরা দেখেছি যে বছরের শুরু থেকে যখন এখানে বিশেষজ্ঞরা বরগুনায় ডেঙ্গুর জন্য সতর্কতার কথা বলেছিলেন, তখন কিন্তু কেউ ভ্রুক্ষেপ করেনি। প্রশাসন থেকে পৌর কর্তৃপক্ষ তারা কিন্তু সে অনুযায়ী কোনো পদক্ষেপ নেননি। বিশেষ করে বর্জ্য নিষ্কাশন, পয় নিষ্কাশন কিংবা এখানের যে জলাবদ্ধতা নিরসন সহ মশক নিধন অভিযান, সেই ধরনের কিন্তু চোখে পড়ার মতো কোনো কার্যক্রম তারা করেনি বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এখন হাসপাতালে তিল ধরার জায়গা নেই, মেঝে পর্যন্ত ডেঙ্গু রোগীতে পূর্ণ রয়েছে। একই সাথে এখানে কর্তৃপক্ষ বলছেন যে চিকিৎসক যে সংকট ছিল সেটি লাঘবে ইতিমধ্যেই তারা উদ্যোগ নিয়েছেন। এখানে স্বাস্থ্য অধিদপ্তর তারা ইতিমধ্যেই প্রথমে 6 জন এবং পরে 2 জন চিকিৎসককে বরগুনায় জরুরি ভিত্তিতে পদায়ন দিয়েছেন এবং একই সাথে 10 জন সেবিকাকেও তারা পদায়ন দিয়েছেন। তো সব মিলিয়ে এখানে বেশ বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের, যেহেতু চিকিৎসক সংকট ছিল। পাশাপাশি এখানে যে ডেঙ্গু শনাক্তকরণ কিট কিংবা স্যালাইন সংকটও রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই ছিল বরগুনা থেকে এই ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। শাফিন। বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। কুমিল্লায় নতুন করে বাড়ছে করোনার প্রকোপ। শুধু শনিবার রাত পর্যন্ত এক নারী সহ 4 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালের কর্তৃপক্ষ কি কি প্রস্তুতি নিয়েছে, করোনা কিটের কোনো সংকট রয়েছে কিনা? শাফিন, করোনা কিটের সংকট এখন পর্যন্ত আসলে সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি, তবে একটু সংকট ছিল। তবে এখন তারা যে সকল ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিয়েছে বা লক্ষণ রয়েছে তাদেরকে তারা কিন্তু শনাক্ত করতে শুরু করেছেন। সিভিল সার্জনের তথ্য অনুযায়ী গতকাল আজকে সকাল পর্যন্ত আসলে এক নারী সহ 4 জনের শরীরে কিন্তু করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি কিন্তু আসলে তারা শনাক্ত করেছেন। এক নারী সহ যে 4 জন শনাক্ত হয়েছেন তাদেরকে আসলে তাদের মধ্যে 2 জন ঢাকার ডিএনসিসি হাসপাতাল এবং একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যজনকে একটি বেসরকারি হাসপাতালে আসলে তারা চিকিৎসা নিচ্ছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আসলে এই প্রকোপ বাড়ছে সেটা তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। কারণ হচ্ছে যে বহুদিন থেকে কিন্তু আসলে করোনার যে লক্ষণ উপসর্গ সেটা নিয়ে আসলে মানুষের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা ছিল। তবে যে কিটের যে সংকট ছিল যার কারণে কিন্তু তারা শনাক্ত করতে পারেননি তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন কিটের কিছুটা তারা সংগ্রহ করেছেন, সেই সংগ্রহ থেকে কিন্তু শনাক্ত শুরু করেছেন। গতকাল পর্যন্ত তারা 13 জনের যে নমুনা সংগ্রহ করে তারা কিন্তু পরীক্ষা চালিয়েছেন। সেই পরীক্ষা থেকে 4 জনের শরীরে কিন্তু যে করোনা ভাইরাসের সংক্রমণ সেটা তারা নিষেধ করেছেন। কিন্তু তার সঙ্গে আমরা কথা বলেছি সিভিল সার্জনের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তারা ভ্যাকসিনও দেওয়া শুরু করেছেন। ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে কুমিল্লায়, তিনি বলেছেন যে 60 যে ব্যক্তিগুলো রয়েছে একই সঙ্গে যারা গর্ভবতী নারী রয়েছেন তাদেরকে মূলত তারা আগামীকালকে থেকে যে ভ্যাকসিনের সেটি কিন্তু জোর দেবেন ভ্যাকসিন দেওয়ার বিষয়ে। একই সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে করোনার যে প্রাদুর্ভাব বাড়ছে এতে করে কিন্তু আসলে আতঙ্কিত না হয়ে সবাইকে আসলে একটু সচেতন হওয়ার জন্য তিনি পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন যে যাদের শরীরে করোনার যে সংক্রমণ বা করোনার উপসর্গ বা লক্ষণ দেখা দিবে সাথে সাথে তারা যেন আইসোলেশনে চলে আসেন এবং হাসপাতাল কিংবা বাসাবাড়িতে থেকেই আইসোলেশনের থেকে তারা যেন চিকিৎসা নেন, যাতে করে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে কুমিল্লার আসলে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে সবসময় একটু জনসমাগম হয়ে থাকে, সে সকল জনসমাগমকৃত জায়গাগুলোতে যেন না যান বা অন্যদের মধ্যে যেন যে করোনার যে সংক্রমণ সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে। যে নতুন করে যে সংক্রমণ শুরু হয়েছে এতে করে আসলে আমরা দেখেছি যে কুমিল্লার মেডিকেল কলেজ এবং কুমিল্লার যে সদর জেনারেল হাসপাতালে 2টি ইউনিট রয়েছে আইসিইউর, সেই আইসিইউরগুলোর যে বেডগুলো রয়েছে প্রায় 60টির অধিক বেড রয়েছে, সেগুলো কিন্তু একেবারে অকেজো হয়ে রয়েছে। এখানে জনবল সংকট এবং নানান সংকটের কথা তারা বলছেন। তো এই যে একটি নতুন করে আবার করোনার যে সংক্রমণ শুরু হয়েছে এটি আসলে আইসিইউর বেডগুলো এবং চিকিৎসার ক্ষেত্রে খুব ভূমিকা রাখবে। তো সেইগুলো পুনরায় চালু করার জন্য আসলে যারা স্থানীয় নাগরিক রয়েছেন তারা দাবি তুলছেন। তো শাফিন, এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।
ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে ফের অফিস আদালতের কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত হয়েছেন সিউল আহমেদ। সিউল জানাবে যে সচিবালয়ের কর্মব্যস্ততা কেমন দেখছেন, যারা কাজে ফিরেছেন অফিস শেষে শতভাগ উপস্থিতি রয়েছে কিনা। শাফিন, আসলে টানা 10 দিন ছুটির পরে কিন্তু আজকে সরকারি অফিসগুলো খুলেছে এবং আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই কিন্তু সচিবালয় কিন্তু ব্যস্তমুখর একটি দিন শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কয়েকজন উপদেষ্টাও আস্তে আস্তে তাদের অফিসের উদ্দেশ্যে মানে অফিসে এসে পৌঁছেছেন, অর্থাৎ সচিবালয়ে এসে পৌঁছেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এই যে রাজধানীতে যে সচিবালয় আছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে অফিস শুরু করেছে। যারা সরকারি কর্মকর্তা আছেন তারা এখানে এসেছেন, কারণ টানা 10 দিন ঈদুল আজহা উপলক্ষে কিন্তু টানা 10 দিনের একটি ছুটি ছিল এবার। এই 10 দিন ছুটির পরে আজকে অনেকে এসেছেন। আমরা দেখেছি যে অনেকের সাথে অনেকে কুশল বিনিময় করেছেন, কারণ 5 জুন থেকে এই সরকারি ছুটি শুরু হয়েছিল এবং এই সরকারি ছুটি থাকার ফলে কিন্তু অনেকে কাল শনিবার কিন্তু ঢাকায় ফিরেছে এবং এবার যেহেতু ছুটি অনেক লম্বা একটি ছুটি ছিল, যার কারণে কিন্তু আমরা দেখেছি যে অনেক ভাগে ভাগে এই ছুটি থেকে রাজধানীতে মানুষজন ফিরতে শুরু করেছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে যেহেতু প্রথমে এই ছুটি কিন্তু 5 তারিখ থেকে 10 জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তী সরকার এই ছুটিকে বৃদ্ধি করে 10 দিন করে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে ঈদের আগে ছুটি শুরুর আগে কিন্তু 17ই মে এবং 24 মে এই দুটি সাপ্তাহিক ছুটির দিন শনিবার খোলা রাখা হয় অফিস, এবং এই 2 দিন পরবর্তীতে কিন্তু অ্যাড করে দেওয়া হয় ছুটিতে, মানে যোগ করে দেওয়া হয় যে টানা 8 দিন ছুটির সাথে আরও 2 দিন যোগ করে টানা 10 দিনের কিন্তু একটি ছুটি তৈরি করা হয়। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এবার কিন্তু আমরা দেখেছি যে রাজধানী থেকে কিন্তু ছুটিতে অনেক মানুষই ঢাকার বাইরে চলে গেছেন। তারা কিন্তু ধীরে 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 এইখানে কিন্তু এসেছেন এবং এই অফিসগুলো কিন্তু প্রত্যেকটি যে অফিস আছে অফিসগুলো কিন্তু কর্মব্যস্ত দিন শুরু হয়ে গেছে। সকাল থেকেই সকল যে মন্ত্রণালয়গুলো আছে সেখানে কিন্তু কাজ চলছে। শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ সচিবালয় থেকে। লম্বা ছুটি শেষে সচিবালয় বেরোচ্ছে কর্মব্যস্ততায় নিয়ে জানাচ্ছিলেন সিউল আহমেদ। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই পর্বে এগিয়ে আছেন মুসলিম অভিবাসী জোহরান মামদানি। আগামী 24 জুনের নির্বাচনে জিতলে তিনি হতে পারেন বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। এ পথে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ তাকে জয়ের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। নিউ ইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই পর্বের আগাম ভোট চলবে 24 জুন পর্যন্ত। ভোট শুরুর ঠিক আগের দিন শুক্রবার সিটির জ্যামাইকায় এক বিশাল প্রচার মিছিল আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি। ব্যানার প্লেকার্ড হাতে জোহরান মামদানির বিজয়ের প্রত্যাশা করেন তারা। এই এক সপ্তাহ এখন বাকি আছে এবং 2 উইকস, এই 2 উইকসে আশা করি সে তার অবস্থান অনেক বেশি হবে এবং আশা করি সে নেক্সট মেয়র হবে। জোহরান মামদানির মধ্যে অসংখ্য স্কিল রয়েছে এবং হি ক্যান লিড দ্য নিউ ইয়র্ক সিটি অ্যান্ড অলসো থ্রু দ্য নিউ ইয়র্ক সিটি সে গ্লোবালি অনেক ইম্প্যাক্ট আনতে পারে, ভালো কিছু আনতে পারে। প্রচারণায় স্বয়ং অংশ নেন জোহরান মামদানি। বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সমর্থন তার জন্য এক শক্তিশালী বার্তা। উগান্ডার রাজধানী কম্পালায় জন্ম, ভারতীয় বংশোদ্ভূত বাবা মা আর মাত্র 7 বছর বয়সে নিউ ইয়র্কে আগমন। জোহরান মামদানির জীবনের গল্প জুড়েই আছে অভিবাসনের সংগ্রাম ও সম্ভাবনার গল্প। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে বাংলাদেশিদের সমর্থনে নির্বাচিত হয়ে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন একজন প্রগতিশীল নেতা হিসেবে। আমাদের সাউথ এশিয়ান, আমাদের মুসলিম, যে আমাদের স্ট্রাগলের সাথে, যে আমাদের সাথে বড় হওয়া মানুষ, যে আমাদের কমিউনিটি থেকে আসা, এই প্রথমবারের মতো আশা জাগিয়েছেন যে ওয়ার্ল্ডের রাজধানী নিউ ইয়র্কের মেয়র হওয়ার জন্য। উৎফুল্লভাবে মামদানিকে ভোট দেন এবং ওনার পক্ষে কাজ করেন, প্রচার করেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট মেয়র হিসাবে মামদানিকে আমাদের সিটি হলে দেখতে চাই। সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর এন্ড্রু কুমোর চেয়ে 2 পয়েন্টে এগিয়ে আছেন মামদানি। 2021 সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করা কুমো এবার রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা করলেও মামদানির জনপ্রিয়তা নতুন প্রজন্মের মধ্যে জাগরণ তৈরি করেছে। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে তরুণ প্রজন্মের এক স্বপ্নের নাম জোহরান মামদানি। তিনি জিতলে শুধু মুসলিম নয়, অভিবাসী কমিউনিটির আশা আকাঙ্ক্ষার জয় হবে, এমনটাই বলছেন ভোটাররা।
আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ 7 জন নিহত হয়েছেন। এ নিয়ে গত 1.5 মাসে পঞ্চমবারের মতো রাজ্যটিতে আকাশ দুর্ঘটনা ঘটল। রোববার ভোরে উত্তরাখণ্ডের গৌরীকুণ্ড এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। 6 যাত্রী নিয়ে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাচ্ছিল উড়োযানটি। হঠাৎ এক বিস্ফোরণ ঘটে, এতে নিহত হন হেলিকপ্টারে থাকা সব আরোহী। বৈরী আবহাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন বিভাগ। শেষ করব এখন বাণিজ্য, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ইরানের হামলায় ইসরায়েলি নিহত বেড়ে 9, হাইফার জ্বালানি কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি, ইসরায়েলি হামলায় গ্যাস ফিল্ড ও ডিপোতে আগুন। একই সাথে ডেঙ্গু ও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে। হটস্পট বরগুনায় সচেতনতার ঘাটতির পাশাপাশি নেই পরিচ্ছন্নতা কার্যক্রম। ঋতুচক্রে আবারও হাজির বর্ষা, আষাঢ়ের দ্বিতীয় দিন থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস, উপভোগের চেয়ে জলাবদ্ধতা নিয়ে শঙ্কা নগরবাসীর। এবং দাম বেঁধে দিয়ে নিশ্চিত হচ্ছে না কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য, বাজারের উপর ছেড়ে দেয়া ও সংরক্ষণাগার বাড়ানোর তাগিদ। এ ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekhon tv।